এখন যদি আমি ক্যামেরার সামনে কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি যদি অভিনয় করতে গেলে বলি আমি ভালো আছি, যাত্রাতে তখন বলতো তো হ্যাঁ আমি ভালো আছি। দিস ইজ কল্ড লাউড অ্যাক্টিং। এখন হয়েছে যাত্রাতে 14টা ক্যাচার থাকে, আচ্ছা, অর্থাৎ আমাদের মুখের সামনে মাইক থাকে, কম্পোজিশন সেরকমভাবেই করা হয়। কাজে এখন যাত্রা এতটাই আপডেটেড হয়ে গেছে যে এখন আমাকে ঠিক তুমি কেমন আছো আমাকে মাইকের কাছে এসে আমি ভালো আছি এই অভিনয়টাই করতে হয়। রিসেন্ট আমি একটা কথা বলি, সেই কথাটা হয়তো অনেকের খুব একটা পছন্দ হবে না। আমি যে সমস্ত সিনিয়রদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছি, সে সমস্ত সিনিয়রদের সঙ্গে যখন আমার অভিনয় থাকতো, এডিরা এসে বলে যেত দেখো দাদার সঙ্গে কিন্তু তোমার সিন, দিদির সাথে কিন্তু সিন একদম ভালো করে মুখস্থ করে যাবে, কিন্তু তোমার জন্য যেন এনজি না হয়। এখন পর্যন্ত অন্তত আমরা এবং আমার সাথে আরও কিছু সমসাময়িক অভিনেতা অভিনেত্রী আছে যারা সবসময় চেষ্টা করি মুখস্থ করে যাব। মানুষ এখন সেই এফার্টটা অভিনয়ের প্রতি দেয় না। একটা কথাই আছে, যাত্রার একটা সিজন হয় ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী, অর্থাৎ দুর্গাপুজোর ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এই যে 9 মাসের একটা, এটা হয় যাত্রার সিজন। তো ধরো আমি এই 9 মাসে 100টা 10টা মতন শো করেছি। আমি এটা আশা করব না, আমি ঠিক জানিও না হয়তো থিয়েটারে 1 বছরে কটা শো হয়, কিন্তু এত শো তো হয় না। গ্রামের মানুষেরা এত নিজেকে তার সাথে জড়িয়ে ফেলে যে সেখানে কিন্তু যদি কোনো অভিনেতা অভিনেত্রীর স্টেজে ভুল ত্রুটি, ডায়লগ ভুলে যাওয়া, ফাম্বেল হওয়া, কম্পোজিশন ভুলে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, গান করতে গিয়ে গলা ভেঙে যাওয়া, তারা কোথাও সেখানে এসে গ্রিন রুম অবজেকশন করে যায় যে আপনার এই ভুলটা কেন হলো। আমার একটা সমস্যা আছে, আমার যদি হাসি পায় সেটা অন ক্যামেরা বলো অফ ক্যামেরা বলো যে কোনো জায়গাতে, সেটা আমি চট করে আমি থামাতে পারি না। মানে আমি ফ্লোরে ডিরেক্টরকে বলি যে দাদা প্লিজ আমাকে এবারে বকো, আমাকে ভয় দেখাও যে আমার ক্লোজ তুমি সবার লাস্টে নেবে, আমাকে দেরিতে ছাড়বে, এরকম ভয় দেখাও, নাহলে আমার হাসি থামবে না। আজকে আমার সঙ্গে আড্ডায় আছে ভীষণ সুদক্ষ একজন অভিনেতা, এবং তার সঙ্গে অবশ্যই বাঙালির চিরাচরিত যাত্রা, যেটা সংস্কৃতির একটা অংশ বাঙালির কাছে, তার সঙ্গে যুক্ত, এবং অবশ্যই আমাদের সিরিয়াল তার সঙ্গেও যুক্ত, এবং আরও বিভিন্ন ধরনের কাজ করেছে। আমার সঙ্গে রয়েছে তীর্থ। তীর্থ, প্রথমেই ওয়েলকাম জানাবো আমার শোতে। আর আজকে আমাদের এই রকমভাবে একটা আড্ডা হচ্ছে, এটা ফার্স্ট টাইম, এবং আমি আর তীর্থ প্রচুর কাজ একসাথে করেছি, অনেক বছর ধরে লং টাইম একটা কাজ করেছি একসঙ্গে, এবং যখনই আমাদের দেখা হয়েছে আমরা কাজের কথাই বেশি বলেছি যে এই ক্যারেক্টারটা একটু যদি তুমি এইভাবে করো, হ্যাঁ সুন্দর করা যায় একদম। এবং তার সঙ্গে যেটা আমার মানে তীর্থর সঙ্গে আলাপ হওয়ার পর আমার যে বিষয়টা মানে একটা হয় না মানুষের প্রতি অ্যাট্রাক্ট করে, যে তীর্থ আমাকে প্রথম যখন আমার আলোচনা তীর্থ আমি যাত্রাও করি, এবং তুমি যে সময় যাত্রা করো বলেছিলে সে সময় ইন্ডাস্ট্রির মানে যারা অ্যাক্টিং করতো তারা সেভাবে যাত্রার সঙ্গে ইনভলভ ছিল না। এখন 2026 এসে আমরা দেখছি অনেকেই যাত্রার সঙ্গে, এবং যাত্রা কিন্তু আমাদের একটা মানে প্রাচীন সংস্কৃতির সাথে যুক্ত, এবং সেটাই আমাদের শুরু কোথাও গিয়ে। তো তীর্থর সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করব, কিন্তু তার আগে আমি একটু যাত্রা নিয়েই প্রথম শুরু করব, কারণ আমার মনে হয়েছিল এই কারণে, কারণ 2000 তোমার সাথে আমার যতদূর সম্ভব 2018 বা 19 ফার্স্ট কাজ, এবং আমি তোমায় বলেছিলাম যে বাবা যাত্রাতে ওইভাবে ওই লাউড যে স্পেসে অভিনয় করতে হয়, তার সঙ্গে সিরিয়ালের অভিনয় টোটালি ডিফারেন্ট দুটো জোন। তো এই দুটো জোনকে তুমি কি করে মেনটেন করো? আমার তুমি যে সময় কথাটা আমাকে বলছো আমার মনে আছে সেই সময় আমি যাত্রা করছি, পাশাপাশি সিরিয়ালও করছি, এবং টানা 17 দিন এমনভাবে আমার কাজ চলেছিল। আমি রোজ সকালবেলা বাড়ির থেকে বেরোতাম, ধরো মোটামুটি 7টা-8টা, যেভাবে আমাদের কল টাইম থাকে, 2টো আইটের মধ্যে প্যাক আপ হতো, 4টের সময় শোতে যেতাম, বাড়ি আসতাম ভোর 4টে, 3 ঘন্টা ঘুমিয়ে আবার শুটিং। তো একটা বিশাল চাপ। এবার তুমি যে প্রশ্নটা আমাকে করলে অভিনয় সংক্রান্ত প্রশ্ন, যে দুটো অভিনয়ের মধ্যে তো একটা বিস্তর পার্থক্য, একদম আকাশ পাতাল তফাৎ। দেখো আসলে ব্যাপারটা কি, যাত্রা শিল্পটা না বহু পুরনো একটা শিল্প, খুব সম্ভবত এটা আজ থেকে 750 বা 700 বছর আগে একটা শিল্প। এবং সব থেকে বড় কথা, আমরা যাত্রা বলতে শুধু পশ্চিমবঙ্গের যাত্রাটা বুঝি, আমাদের বাংলার যাত্রা কিন্তু উড়িষ্যাতে খুব বিখ্যাত একটা শিল্প এখনো পর্যন্ত। উড়িষ্যার যাত্রা বিখ্যাত, তুমি যদি সাউথে যাও তেলেগুতে, সেখানেও কিন্তু এরকম যাত্রা প্রথা আছে, সেখানে খুব সুন্দর শিল্প। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য স্টেটে সেই শিল্পটাকে না খুব রেসপেক্টের চোখে দেখা হয় একদম, কিন্তু কলকাতাতে বা বাংলাতে এখনো পর্যন্ত আমরা কোথাও যেন এটাকে একটু সাইড করে রেখেছি, কোথাও যেন আমরা এখনো বলি এই যাত্রা করিস না, এই কি অভিনয় করছে না যাত্রা করছে। দেখবে যেগুলোতে মানে আমার ভীষণভাবে একটা আপত্তি, এবং সত্যি যারা এই শিল্পের সঙ্গে যুক্ত
তারা যে কতটা ট্যালেন্টেড, এবং আমি কিছু জিনিস তোমার সঙ্গে শেয়ার করব আজকে। আমার মনে হয় এর একটা প্রতিষ্ঠান অভিনয়ের দিক থেকে। তো প্রথম তুমি যে প্রশ্নটা আমায় করলে যে অভিনয়ের পার্থক্য, যে যাত্রার একটা লাউড অ্যাক্টিং আর আমাদের ক্যামেরাতে যতটা সাবলীল অভিনয় করা যায়, ভীষণ রিয়েল, মানে যেটা আমরা কথা বলি একদম একে অপরের যেমন সাথে কথা বলছি একদম। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে দেখো, যাত্রাটা কিন্তু এখন অনেক আপডেটেড হয়ে গেছে। আমরা আপডেটেড হচ্ছি। আজকে ধরো আমরা আমাদের প্রফেশনের কথা যদি বলি, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, তুমি দেখবে ধরো তুমি একটা ছবি দেখছো আজ থেকে অনেক পুরনো, যে ছবির হিরো হচ্ছে প্রমথেশ বড়ুয়া, হিরোইন হচ্ছে কানন দেবী, তাদের অভিনয় দেখবে আর এখনকার দিনে আমরা যারা ক্যামেরার সামনে অভিনয় করছি দেখবে একটা বিস্তর পার্থক্য। সেটা তো সময়ের একটা পার্থক্য আছে, আপডেটেড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। যাত্রাটাও কিন্তু আপডেটেড হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যেই সময় যাত্রাতে খুব লাউড অ্যাক্টিং করা হতো, হাত পা ছুঁড়ে চোখ বড় বড় করে অভিনয় যখন করা হতো, তখন যাত্রাতে কোনো মাইক থাকতো না। অনেক পুরনো একটা শিল্প। ধরো একটা গ্রামে একটা যাত্রার আয়োজন করা হয়েছে, একটা কমিটি যাত্রার আয়োজন করেছে, এবং তখনকার দিনের যাত্রা বিশেষত হতো কোনো মেলাতে, পুজো পার্বণে। এবার ধরো একটা যাত্রার অডিয়েন্স এসছে ধরো 10,000, 12,000 অডিয়েন্স, সেখানে একটা স্টেজ, কোনো মাইক নেই, অভিনেতা অভিনেত্রীকে সেখানে অভিনয় করতে হচ্ছে। এরকম অবস্থাতে ধরো আমি যদি, চতুর্দিকে কোলাহল হচ্ছে, মেলা মানে বুঝতে পারছো, এখানে বাদাম ভাজা বিক্রি হচ্ছে, সেখানে বাচ্চা কাঁদছে, সেখানে সবাই চিৎকার করছে। তো এরকম পরিস্থিতিতে যদি আমাকে ডায়লগ লোককে শোনাতে হয়, তখন অটোমেটিক্যালি আমাকে লাউড অ্যাক্টিং করতে হবে, আমাকে চিৎকার করতে হবে। এখন যদি আমি ক্যামেরার সামনে কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি যদি অভিনয় করতে গেলে বলি আমি ভালো আছি, যাত্রাতে তখন বলতে তো হ্যাঁ আমি ভালো আছি। দিস ইজ কল্ড লাউড অ্যাক্টিং। এখন হয়েছে যাত্রাতে 14টা ক্যাচার থাকে, আচ্ছা, অর্থাৎ আমাদের মুখের সামনে মাইক থাকে, কম্পোজিশন সেরকমভাবেই করা হয়। কাজে এখন যাত্রা এতটাই আপডেটেড হয়ে গেছে যে এখন আমাকে ঠিক তুমি কেমন আছো, আমাকে মাইকের কাছে এসে আমি ভালো আছি, এই অভিনয়টাই করতে হয়। এখন যেটা প্রথা চালু হয়েছে যাত্রাতে, এখন যদি কোনো ব্যক্তি সে পুরনো ধারা অনুযায়ী লাউড অ্যাক্টিং করে, তখন কমিটি এসে তাকে বলে দাদা আপনার অভিনয়টা কিন্তু আর সবার মতন হচ্ছে না। আরও একটা কথা বলি, এই আপডেটের ফলে কি হয়েছে, আমাদের তুমি জানো এবং সবাই জানে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কোনো হিরো হিরোইন নেই যারা যাত্রা করেনি, প্রত্যেকে করেছে। আমরা যদি মানে মোটামুটি উত্তম কুমারের পরবর্তী পর্যায় থেকে শুরু করি, 80s থেকে 90s থেকে সমস্ত হিরো হিরোইনরাই যাত্রা করেছে। এবং বম্বে থেকে রবিনা ট্যান্ডন যাত্রা করে গেছে, কলকাতাতে এসে জয়াপ্রদা যাত্রা করে গেছে, শক্তি কাপুর যাত্রা করে গেছে। লাউড অ্যাক্টিং তো এদের দ্বারা সম্ভবই না। একজন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ বা ধরো আমরা যেটা সিরিয়াল করছি, আমরা তো এরকমভাবে লাউড অ্যাক্টিং করতেই পারবো না, কারণ আমরা সাবলীল অভিনয় করে স্বচ্ছন্দ বোধ করি। তো যাত্রাতে এই সাবলীল অভিনয়টা চালু হওয়ার ফলে, এবং ধরো এটা শুরু হয়েছে মোটামুটি বছর 30 ধরে খুব সাবলীলভাবে অভিনয় করা হচ্ছে, আমাদের পক্ষেও অনেকটা সুবিধা হয়েছে সেখানে গিয়ে অভিনয় করে মানুষকে আনন্দ দেবার। কাজেই তুমি যেটা বললে যে অভিনয়ের দিক থেকে যে পার্থক্যটা, সেটা একটা সময় ছিল, কিন্তু এখন বলা যেতে পারে ক্যামেরার সামনে আমরা যে অ্যাক্টিং করি সেটাই কোথাও কি যাত্রাতে আমাদের। কিন্তু তোমার কোথাও মনে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রিও, তুমি সাধারণ মানুষ যাত্রাকে না হয় অন্য চোখে দেখছে ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মানুষরাও কি যাত্রাকে অন্য চোখে দেখে? মানে এখন আমি 2026-এ এসে দেখেছি অনেকে যারা সিরিয়ালে পরিচিত মুখ তারা যাত্রা করছে, এবং মানে পরিচিত মানে ভীষণই পরিচিত মুখ তারা যাত্রা করছে, যারা সিরিয়ালের স্টার বলা যেতে পারে, কারেক্ট। আর কিন্তু তুমি 2017-18 আমি এই সময়টা দেখতাম, আমি অনেকের মুখেই শুনেছি, যেহেতু আমি এই কাজের সাথে নিজে যুক্ত, যে ও যাত্রা করে কোথাও গিয়ে, মানে অভিনয়ের যে মর্যাদাটা দেওয়া উচিত একটা আর্টিস্টকে, সেটা সে সময় দিত না। সেটা কি কোথাও গিয়ে ডিজিটাল যেহেতু একটা লাইফ এসেছে আমাদের জীবনে, সেখানে গিয়ে কি রেসপেক্টটা বেড়েছে যাত্রা শিল্পীদের, বা কেন আসছে সবাই এখন যাত্রা করতে, কি মনে হচ্ছে? হ্যাঁ, এইটা খুব একটা ভালো প্রশ্ন করেছো। প্রথম কথা হচ্ছে এই যে যাত্রাটাকে একটা অন্য চোখে দেখা, বা ও তো যাত্রা করে, এই যে কথা প্রথম কথা হচ্ছে যে যারা আমরা কলকাতার শিল্পী, যারা কলকাতাতে ছবি করি বা যারা ধরো সিরিয়াল করি বা এখন যারা ওটিটি করছি, আমরা সেরকমভাবে কিন্তু যাত্রা দেখি না। কিন্তু এটা হয়তো অনেকেই জানে না, আমাদের যাত্রা মঞ্চে শীতকালে একটা প্রায় 1 মাস ব্যাপী একটা যাত্রা উৎসব, যেটা আমাদের সরকারের তরফ থেকে আয়োজন করা হতো। তো সেখানে কেউ হয়তো গিয়ে সেই উৎসবে দেখার প্রয়োজন বোধ করেন, কিন্তু এখন কি হয়েছে, বেশ কিছু চ্যানেল তৈরি হয়েছে যারা এই সমস্ত যাত্রাগুলোকে রেকর্ড করে ইউটিউবে ছাড়ছে বা ধরো যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে।
তো যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাদের সেগুলো দেখতে পাচ্ছে, যারা হয়তো সেইভাবে যাত্রাতে মানে যাত্রায় গিয়ে যাত্রা দেখতে পারে না, কেন দেখো যাত্রা কলকাতাতে খুব কম হয়, খুব কম হয়। মানে আমি ধরো যাত্রা করেছি প্রথম বছর এসে, আমি রুবিতে শো করেছি, আমি আর্মহা স্ট্রিটে শো করেছি, আমি শিয়ালদার ওখানে একটা জায়গাতে শো করেছি, কিন্তু সে সংখ্যাটা 3টে 4টে 5টা। এবার ধরো বছরে যে আমরা মোটামুটি 100টার উপরে শো করছি, সবই হচ্ছে কলকাতার বাইরে, আর উত্তরবঙ্গটা বাদ দিয়ে। আগে উত্তরবঙ্গে একটা যাত্রার খুব ভালো জায়গা ছিল, এখন সেটা বাদ দিয়ে বাদ বাকি সব জায়গাতে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, যাত্রার আতুরঘর বলা যেতে পারে মেদিনীপুরকে, কেন যাত্রা শিল্পকে বাঁচিয়েই রেখেছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সে সাথে বর্ধমানও, সব জায়গা ঘুরে ঘুরে। এখানে থেকে ধরো যে অভিনেতা বা যে অভিনেত্রী ধরো যাত্রা করতে চায় বা যাত্রা সম্বন্ধে জানতে চায়, তাকে তাহলে নিশ্চয়ই কলকাতার বাইরে গিয়ে যাত্রা দেখতে হবে। সেই এফার্টটুকু তো আমরা কেউ দিই না। রইল পরে আমাদের যাত্রা উৎসবের কথা, সেই সময় একটা এমন সময় হয় শীতকালে, মানুষ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে, আরও অনেক মেলা হয়, আরও অনেক উৎসব হয়, শীতকালে সেইভাবে যাত্রা দেখে না। এখন কি হয়েছে, প্রচুর ইউটিউব চ্যানেল আছে, মানুষ সেখান থেকে শো ভিডিও করে ফেসবুকে ছাড়ছে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, সেইগুলো দেখে দেখে মানুষের একটা ধারণার পরিবর্তন হচ্ছে যে না, যাত্রা এখন অনেক বেশি আপডেটেড। এইবার তুমি যেটা বলছো যে আগে ইন্ডাস্ট্রি থেকে মানুষজন সেরকমভাবে যাত্রা করতে আসতেন না, এখন কিন্তু বেশ কিছু মানুষজন আসছে। দেখো প্রথম কথা হচ্ছে যে যাত্রা খুব সোজা কিন্তু জিনিস নয়। আমি তোমাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ক্যামেরার সামনে অভিনয় করেছি এবং যেহেতু তোমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, তুমি খুব ভালো করেই জানো যে অভিনয়টা নিয়ে আমি কত একটু সিরিয়াস, মানে আমি সেটা ভীষণ মন দিয়ে করার চেষ্টা করি। যাত্রা করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর অভিনয় সংক্রান্ত যতগুলো প্ল্যাটফর্ম হতে পারে, সব থেকে কঠিনতম যদি কিছু হয় সেটা হচ্ছে যাত্রা। ওর থেকে কঠিন আর কিছু হতে পারে না। হ্যাঁ, মানে সিরিয়াল তো কেটে কেটে যায়, ডায়লগ মুখস্থ রাখার দরকার নেই। কেটে নয়, আমি তোমাকে 2-3টে, আমি ধরো ক্যামেরাটাকে একটা জায়গা ধরছি, থিয়েটারটাকে একটা জায়গা ধরছি, যাত্রাটাকে একটা জায়গা ধরছি, আমি তোমাকে 3টের পার্থক্যটা একটু বোঝাই, তাহলে বুঝতে পারবে এবং দর্শকরা বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে ক্যামেরাতে কাজ করার সুবিধাটা হচ্ছে যে এখানে তোমাকে এফর্ট খুব কম দিতে হয়। প্রতিদিন তুমি একজন ডিরেক্টরকে পাচ্ছ, প্রতিদিন তুমি একজন স্ক্রিপ্ট রাইটারকে পাচ্ছ, তোমার যেখানে অসুবিধা হচ্ছে তারা সেগুলো ঠিকঠাক করে দিতে পারছে। শর্ট চলাকালীন হয়তো তোমার কোনো ডায়লগ তুমি ভুল বললে, তোমার কোনো ফাম্বেল হলো বা ধরো কোনো টেকনিক্যাল প্রবলেম হলো, সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হচ্ছে, আবার সেটাকে নেওয়া হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে তোমার যে চরিত্র তোমাকে দেওয়া হলো, ধরো তুমি একটা সিরিয়ালের খুব সুন্দর একটা বড় একটা চরিত্র পেলে, একটা হিরো বা একটা হিরোইন বা কিছু, যার ক্যারেক্টারে প্রচুর শেডস আছে, তোমাকে প্রতিটা ডিফারেন্স ডিরেক্টর প্রতিদিন ফ্লোরে থাকবে, সে তোমাকে বোঝাচ্ছে যে দেখো আজকে কিন্তু তোমাকে এইখান থেকে ইমোশনটা এইভাবে বিল্ড আপ করতে হবে, আজকে তোমার সিনটা এরকম, তুমি এটা এরকমভাবে করো। অনেক সুবিধা আছে। রিসেন্ট আমি একটা কথা বলি, সেই কথাটা হয়তো অনেকের খুব একটা পছন্দ হবে না, কিন্তু তাও আমি বলছি, যেহেতু আমি ধরো দীর্ঘ 12-13 বছর ধরে ক্যামেরার সামনে কাজ করে আসছি, আমি যে সমস্ত সিনিয়রদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছি, সেই সমস্ত সিনিয়রদের সঙ্গে যখন আমার অভিনয় থাকতো, এডিরা এসে বলে যেত দেখো দাদার সঙ্গে কিন্তু তোমার সিন, দিদির সাথে কিন্তু সিন একদম ভালো করে মুখস্থ করে যাবে, কিন্তু তোমার জন্য যেন এনজি না হয়। এইটা শুনে শুনে এবং সে প্র্যাকটিসটা করে করে এখন পর্যন্ত অন্তত আমরা এবং আমার সাথে আরও কিছু সমসাময়িক অভিনেতা অভিনেত্রী আছে যারা সবসময় চেষ্টা করি মুখস্থ করে যাব, ডায়লগটা যেন আমার গ্রিপে থাকে। ডায়লগটা হচ্ছে একটা এমন জিনিস যেটা যদি আমার গ্রিপে না থাকে আমি কোনোদিন অভিনয় করতে পারবো না। আমি যদি ওয়ার্ড হাতড়ে বেড়াই তাহলে আমি ওয়ার্ড হাতড়াবো না, আমি অভিনয় করবো। একদম, সেটা তো একটা বিশ্বাস করবে না, এখন প্রচুর চ্যানেলে, যেহেতু বিভিন্ন চ্যানেলে আমি কাজ করেছি, তো আমি জানি মানুষ এখন সেই এফার্টটা অভিনয়ের প্রতি দেয় না। তুমি ভুলে যাচ্ছ, আমি পেছন থেকে তোমাকে বলছি, যেটাকে ডায়মন্ডে শর্ট যাওয়া বলে। একদমই তাই। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার ধারণা, এটা একটা অভিনেতা বা একটা অভিনেত্রীর ভীষণ মাইনাস পয়েন্ট, যার মেমোরি কাজ করবে না। অর্থাৎ আমি যদি মনে না রাখতে পারি, আরেকজনের কাছ থেকে শুনে যদি আমাকে অভিনয় করতে হয়, তাহলে আমি তো তার অভিনয় করছি, আমার নিজস্বতা কোথায়? একদম, সেটা কিন্তু ভীষণ মিসিং। আমি অনেক বড় বড় জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, সামান্য 2 লাইন 3 লাইন ডায়লগ তারা মনে রাখতে পারছে না, এই প্লিজ একটু বলে দাও না, এই প্লিজ একটু ধরিয়ে দাও না। এটা তো যাত্রায় চলবে না, এটা যাত্রায় চলবে না, এটা ক্যামেরার সামনে হবে। কাজে ক্যামেরার সামনে তুমি কত ভালো অভিনয় করছো সেটা দিয়ে কিন্তু একটা অভিনেতার মানদণ্ড বা একটা অভিনেত্রীর মানদণ্ড, এটা কখনো বিচার করা যায় না, কারণ এখানে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবার আমি আসি থিয়েটারের কথাতে, মানে সিরিয়ালের পরেই যদি অভিনয়ের কোনো মাধ্যম থাকে সেটা হচ্ছে থিয়েটার। থিয়েটারে কী সুবিধাটা আছে? থিয়েটার হয় শহরের মধ্যে, শোজ
খুব যে বেশি হয় তা নয়। না। ধরো আমি বলছি আমার জীবনে ধরো আমি হাইয়েস্ট শো করেছি ধরো 105টা বা 110টা থিয়েটার না যাত্রা? যাত্রা, আচ্ছা, যাত্রাতে একটা সিজনে, যাত্রার একটা সিজন, একটা কথাই আছে যাত্রার একটা সিজন হয় ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী, অর্থাৎ দুর্গাপুজোর ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এই যে 9 মাসের একটা, এটা হয় যাত্রার সিজন। বর্ষাকালটা স্বাভাবিকভাবেই হবে না, বৃষ্টির জন্য বন্ধ থাকবে। তো ধরো আমি এই 9 মাসে 110টা মতন শো করেছি। আমি এটা আশা করব না, আমি ঠিক জানিও না হয়তো থিয়েটারে 1 বছরে কটা শো হয়, কিন্তু এত শো তো হয় না। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে থিয়েটার যখন হয় সেটা হয় কোনো হলের মধ্যে, যার চতুর্দিক বন্ধ থাকে, একটা এসি থাকে, এখন সবই হলে এসি। যে দর্শকরা দেখতে আসছে তারা প্রচণ্ড শিক্ষিত মানুষ, যারা স্টেজে কোনো অভিনেতা বা কোনো অভিনেত্রীর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তারা সেটাকে ক্ষমা ঘেন্না করতে পারবেন, তারা জানবেন এটা তো অভিনয় করছে। সেকেন্ড কথা কি, থিয়েটারের যে সমস্ত নাট্যকর্মী যারা আছে তারা, আমি মনে করি তারা এলাকা ভিত্তিক, অর্থাৎ ধরো কলকাতার দলের অভিনেতা অভিনেত্রীরা মোস্টলি কলকাতাতেই থাকে, নর্থ কলকাতায় দল হলে তারা সেখানে, সাউথ কলকাতায় তারা সেখানে। কাজেই আজকে ধরো আমার একটা শো আছে, আবার একটা শো ধরো আমার 15 দিন পরে, তারা কি করে মাঝখানে রিহার্সেল করার সুযোগ পায়। যা কালকে শো, আজকে একটা রিহার্সেল করে নিই, চট করে চলো সবাই চলে আসো, রিহার্সেল করে নিচ্ছি আমরা, কালকে শো ভালো করে করতে হবে। এই সুবিধাটা তাদের ক্ষেত্রে আছে। যাত্রাতে হচ্ছে কোনো সুবিধাই তোমাকে দেওয়া হবে না, এর কোনোটাই তুমি পাবে না। যাত্রার সিস্টেম হচ্ছে একটা 15 দিনের রিহার্সেল রাখা হয়, সেই রিহার্সেলে তোমাকে স্ক্রিপ্ট দেওয়া হবে। যাত্রার জেনারেলি 14 থেকে 17টা সিন থাকে এবং যাত্রার টাইম স্প্যান হয় 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 5 মিনিট, যার মধ্যে 14 থেকে 17খানা সিন থাকবে। এবার আমি যেহেতু যাত্রার হিরো হই, খুব প্রেশার থাকে হিরো হিরোইন আর ভিলেনের ওপরে। আচ্ছা। সাইড ক্যারেক্টার যারা, তাদের জীবন আরও বৈচিত্র্যপূর্ণ, মানে সেই প্রসঙ্গে হয়তো পরে আসছি আমি। তো ধরো আমাকে মোটামুটি 17টা থাকলে 14 থেকে 15টা সিন করতে হয়, চাং চাং ডায়লগ বলতে হয়, মানে তুমি ভাবতে পারবে না, হয়তো আমি একাই ডায়লগ বলছি 1 পাতা থেকে 1.5 পাতা, বুঝতে পেরেছি। চাং চাং ডায়লগ বলতে হয়। বিদ্যাটা থাকতে হয়, মেমোরি যদি আমার না থাকে। এবং শুধু তাই না, আমি তোমাকে আরো জিনিস, টেকনিক্যাল কতগুলো জিনিস তোমার সঙ্গে আমি শেয়ার করি, সেটা হচ্ছে মুখস্থ করা। সেকেন্ড কথা হচ্ছে ক্যামেরায় যেমন আমাদের লাইট নিতে হয়, স্টেজেও কিন্তু আমাদের লাইট নিতে হয়, একদমই তাই। সেখানেও কিন্তু আমাদের মাইক নিতে হয়। আজকে ধরো শুটিং যখন আমরা করছি, আমাকে মাইক নিতে হচ্ছে না কেন, এখন আমাদের লেভেল থাকে, আমি যেখানে খুশি মুভ করতে পারি, সাউন্ড আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে বা বুমম্যান আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। যাত্রাতে যেখানে যেখানে তোমার মাইক ঝুলছে, তোমার কম্পোজিশন সেইভাবে বেঁধে দেওয়া থাকবে, তোমাকে সেখানে সেখানে গিয়ে করতে হবে, তুমি সেইভাবেই অভ্যস্ত হও। অর্থাৎ সেখানে আমাকে মাইক মাথায় রাখতে হচ্ছে, ডায়লগ মাথায় রাখতে হচ্ছে, অভিনয় মাথায় রাখতে হচ্ছে, কম্পোজিশন মাথায় রাখতে হচ্ছে, এবং শুধু তাই না, সহ অভিনেতা অভিনেত্রীর ডায়লগের কিও মাথায় রাখতে হচ্ছে। সিরিয়ালে আমাদের কি হয়, ধরো আজকে একটা দুটো শট হচ্ছে দুটো মানুষের, এবার ধরো আমার ক্লোজ যাচ্ছে, সেই অভিনেতা অভিনেত্রী সেখানে নেই, আমাকে ডায়লগটা বলছে অন্য আরেকজন, সে বলছে শোনো এইটা কিউ, তারপর তুমি বলতে পারবে। যাত্রাতে বা স্টেজে তো সেটা হবে না, তোমাকে তো তোমার কো-আর্টিস্টের ডায়লগের কিউটাও মাথায় রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, ওই যে 15 দিন রিহার্সেল, একটা হাড় ভাঙা খাটুনি হয় সেখানে, সব কিছু সুন্দরভাবে তৈরি করা হয়। এরপরে যখন শো শুরু হয়, ধরো একটা শো আর একটা শোয়ের মাঝখানে যদি ম্যাক্সিমাম 10 দিনেরও গ্যাপ থাকে, সেখানে কিন্তু আর কোনো রিহার্সেল হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা তোমার মাথায় ঢুকে গেছে, এবার সব বাড়িতে প্র্যাকটিস করো আর শো। এইবারে আসি অডিয়েন্সের কথাতে, এটা সব থেকে বেশি মানে অদ্ভুত লাগে, সেটা হচ্ছে গ্রামের মানুষজন। যাত্রা তো বেসিক্যালি গ্রামেই হয় বা ধরো শহরতলিতে হয়, সেখানকার মানুষজনরা এতটা মানে তারা সরল, তারা এতটা সহজ। এই যে একটু আগে বললাম যে কলকাতায় বা ধরো যারা থিয়েটার দেখতে আসে তারা অনেক বেশি ম্যাচিওর্ড হয়, তারা অনেক বেশি ম্যাচিওর্ড হয়, তারা জানে যে ভুল ত্রুটি করতে পারে। গ্রামের মানুষেরা এত নিজেকে তার সাথে জড়িয়ে ফেলে যে সেখানে কিন্তু যদি কোনো অভিনেতা অভিনেত্রীর স্টেজে ভুল ত্রুটি, ডায়লগ ভুলে যাওয়া, ফাম্বেল হওয়া, কম্পোজিশন ভুলে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, গান করতে গিয়ে গলা ভেঙে যাওয়া, এইটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ, যে যাত্রায় কিন্তু লাইভ গান করতে হয়, যেটা থিয়েটারেও করতে হয়। তো এইগুলো করে যাওয়া, সেখানে কিন্তু তারা কোথাও সেখানে এসে গ্রিন রুম অবজেকশন করে যায় যে আপনার এই ভুলটা কেন হলো, এইটা কেন হলো। তারা কিন্তু ওইটা না বোঝেই না যেটা অভিনয় হচ্ছে, তারা ভাবে আমাদের চোখের সামনে আমরা জলজ্যান্ত সিনেমা দেখছি, একটা আমাদের জীবনের সঙ্গে জড়িত একটা ঘটনা দেখছি আমরা, এত তারা সুন্দরভাবে ইন্টারাক্ট করে। তো এই সমস্ত সুবিধা অসুবিধাগুলো আছেই, এইগুলোকে ওভারকাম করে যাত্রা করতে যাওয়া একটা, যে মানুষটা ধরো 7 বছর 8 বছর বা 10 বছর ইন্ডাস্ট্রিতে আছে, যার এই জিনিসগুলো নেই, খুব ডিফিকাল্ট। দেখো আমি একেবারে যে যায় না সেটা বলবো না, মাঝে মধ্যে কিন্তু আমাদের সিরিয়ালের জগৎ থেকে বেশ কিছু মানুষজন গেছে,
তারা সেইভাবে সফল হয়নি, তারা কোথাও অ্যাকসেপ্টেড নয় মানুষের কাছে, তারা আবার ফিরে চলে এসেছে এবং ফিরে চলে আসার পরেই তাদের মনে হয়েছে যে এইটা আমাদের জন্য নয়। কিন্তু যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো অভিনেতা অভিনেত্রী হিসাবে, যাত্রা তোমাকে যেটা দেবে আর কোনো প্রফেশন তোমাকে হয়তো সেটা দিতে পারবে না। একদমই তাই। যাত্রা মানুষ করতে যায় জানো তো বেসিক্যালি 3টে জিনিসের জন্য: নেম, ফেম, মানি। মানে সিরিয়ালের থেকে পারিশ্রমিক অনেক বেশি। তুমি যদি ধরো তুমি সিরিয়ালে যে টাকাটা পাচ্ছ, যাত্রায় তুমি তার দ্বিগুণ টাকা পাচ্ছ। আচ্ছা, যাত্রাতে নাম পাচ্ছ, একটা অদ্ভুত রকমের ট্রিটমেন্ট হয় যাত্রাতে, মানে সেটা তুমি ভাবতে পারবে না। মানে তুমি যদি যাত্রায় ক্লিক করো, বা তুমি ধরো দলের একটা হিরোইন, বা আমি ধরো দলের একটা হিরো, আচ্ছা, আমি যেটা বলবো সেটাই সর্ব মানে সব শেষ কথা, আমার পর আর কেউ কথা বলতে পারবে না। আমি আমার কাছে সেই পাওয়ারটা থাকবে, আমি যাতে সবাইকে ডমিনেট করতে পারি, যেটা খুব মিসইউজ হয়, ভীষণ মিসইউজ হয় সেই জিনিসটা, সেটা বলছি পরের প্রসঙ্গে। তো নেম আছে, মানি আছে, ফেম আছে, তিনটেই তো চাই। তিনটেই চাই মানুষের। অভিনয় করতে মানুষের 3টে কারণের জন্য অভিনয় করতে একদম। আসে। আর যাত্রা ইন্ডাস্ট্রি যেহেতু খুব একটা বড় জিনিস নয়, একটা খুব একটা ছোট মতন ইন্ডাস্ট্রি, এখানে না তুমি যদি ভালো করো সেটা যেমন আগুনের মতন ছড়িয়ে যাবে, যদি খারাপ করো সেটাও আগুনের মতো ছড়িয়ে যাবে। কাজে তুমি ফেম যদি ভালো করো খুব সহজেই ফেম পাচ্ছ। তো মানুষ যাত্রা করতে আসে নেম, ফেম, মানে 3টের জন্য। যাত্রাকে ভালোবেসে কিন্তু খুব কম মানুষ যাত্রা করতে আসে, কিন্তু জানো তো যাত্রায় টিকে তারা থাকতে পারে যাত্রা যাদের ভালোবাসে। এবার তোমাকে আমি এটা খুব সহজ করে বলি, যাত্রা কাদের ভালোবাসবে? যাত্রা কিন্তু দেখবে না তুমি কটা সিরিয়ালের হিরো, যাত্রা দেখবে না তুমি কত শো সিনেমা করে এসেছো, যাত্রা দেখবে তুমি ওই 3 ঘন্টায় কি পারফর্ম করছো, একদম। তার উপর বেস করে তোমার সমস্ত কিছু হবে। কাজে তুমি এই সমস্ত কিছুর লোভে যাত্রা করতে আসতেই পারো, যে তুমি সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরতে পারছো, প্রচুর ঘুরতে হয়। যাত্রা নাম কেন? যেহেতু আমাদের ঘুরে ঘুরে অভিনয় করতে হয়, তাই তো যাত্রা। একদম। তুমি যেহেতু এবং একটা সময় যাত্রাই ছিল, মানে তখন তো আর কিছুই ছিল না। এবং সেটাই মানে আমাদের একদমই প্রাচীন সবথেকে পুরনো অভিনয় শিল্প যদি কিছু হয় সেটাই যাত্রা। একদম সেটা। তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকছে, ঘুরতে পারছো, নেম ফেম মানে সবকিছু, তুমি আসতে পারো, কিন্তু যাত্রা তোমায় কতটা আপন করে নেবে সেটা খুব ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপরে। আচ্ছা, অভিনয়ের হাতে খড়ি তো তোমার মোটামুটি 13-14 বছর হয়ে গেছে, কাছাকাছি মোটামুটি। তো যাত্রা দিয়ে অভিনয় শুরু হয়েছিল না ডেইলি শো দিয়ে? না, আমার শুরু হয়েছিল মেগা সিরিয়াল। আচ্ছা, মেগা সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু যেহেতু আমি টুকটাক গান করতে পারি, তা মোটামুটি 2015-16-তে আমার কাছে প্রথম যাত্রার একটা অফার আসে। আচ্ছা। তো তখন বাড়ি থেকে আমাকে সামহাও ছাড়তে চাইনি গার্জিয়ান, কেন বলেছিল যে এই যে ঘুরে ঘুরে একটা যাওয়া, একটা রাত জাগার একটা ব্যাপার থাকে, একটা কষ্ট তো রয়েছে, কষ্ট রয়েছে, তো সেই কারণে তখন করতে দেওয়া হয়নি। কিন্তু এবং যেহেতু তুমি বলছো গ্রামের দিকে হয়, ওই কমফোর্ট জোন সেই গ্রাম মানে তোমাকে দিতে চাইলেও নেই, দিতে চাইলেও সেটা আমি পাবো না। হ্যাঁ, একদমই তাই। তো সেই নানাবিধ কারণে আমার করা হয়ে ওঠেনি। কিন্তু আমার না সামহাও এই যে বললাম যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন এমন কিছু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমি মেকআপ রুম শেয়ার করেছি, যাদের মুখে আমি শুনেছিলাম যে স্টেজ করাটা অভিনেতা অভিনেত্রীর পক্ষে প্রচণ্ড জরুরি। শুধুমাত্র ক্যামেরায় তোমার কি অভিনয় সেটা দিয়ে কখনো পরিমাপ করা হয় না, স্টেজ করতে হবে। এবার দেখো, স্টেজ করতে হবে মানে আমার একটা ক্যালকুলেশন মাথার মধ্যে ছিল যে থিয়েটারটা এখন ওয়েস্ট বেঙ্গলের থিয়েটারের এমন অবস্থা না, থিয়েটার আর্টিস্টদের একটা এমন অবস্থা, এখানে তো চট করে তুমি সার্ভাইভ করতে পারবে না। শুধু থিয়েটার করে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট প্র্যাকটিক্যাল কথা। এখন সেরকম জায়গাতে থিয়েটার যে পৌঁছায়নি, অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই। আমি কেন আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা থিয়েটার করে তাদের মধ্যে থেকে শোনা। তো স্টেজ করতে যাব, আমার প্রথমেই মনে হয়েছিল যে তাহলে ওইটা আমি একটু অফ করি। মানে আমি যেহেতু আর্নিং মেম্বার বাড়িতে, আমার বাবা নেই, ছোটবেলায় মারা গেছে, তো সেক্ষেত্রে আমি স্টেজ করতে যাচ্ছি মানে আমাকে স্টেজ থেকে পয়সাটা বাড়িতে আনতে হবে। একদম, এটা আমার ক্যালকুলেশনটা মাথার মধ্যে ছিল। কেন তোমার সাবজেক্ট ছিল কমার্স, তো আমি না ওইটা একটু খুব ভালো বুঝি, ইকোনমিক্সটা আমি খুব ভালো বুঝি, যে আমাকে টাইম ইনভেস্ট করছি মানে আমাকে পয়সাটা নিয়ে আসতে হবে। তখন আমার মনে ছিল যে তাহলে আমি 1 বছর যাত্রা করে দেখি। তো এই যাত্রা করার সুবাদে আমি যাত্রা দেখতে শুরু করলাম। তখন কিন্তু ফোনে যাত্রা দেখার কোনো ব্যাপার ছিল না। আমাদের শীতকালে যে যাত্রা উৎসব হয় বাগবাজারে যাত্রা মঞ্চে, সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি যাত্রা দেখলাম। তুমি বিশ্বাস করবে না, আমি যেদিনকে প্রথম যাত্রা দেখি, যাত্রা শেষ হয়ে যাওয়ার পরেও আমি সেখানে বসেছিলাম, আমি রিয়েলাইজ করলাম যে আমি 3 ঘন্টা ধরে এটা কী দেখলাম। মানুষ টিকিট কেটে হলে যায় সিনেমা দেখতে, একটা লাইভ 3 ঘন্টার সিনেমা চোখের সামনে
আমি যেন দেখলাম বসে, যেখানে একটা অভিনেতা একটা অভিনেত্রীকে অভিনয় করতে হচ্ছে, গান করতে হচ্ছে, নাচ করতে হচ্ছে, অ্যাকশন করতে হচ্ছে, রোম্যান্স করতে হচ্ছে, ইমোশন দেখাতে হচ্ছে, যা যা কিছু হতে পারে সমস্ত কিছু লাইভ, এবং যার মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল হয় না। আমি দেখে আমি ভাবলাম যে এটা অনেক বড় চ্যালেঞ্জ, আমি একবার চ্যালেঞ্জটা নিয়ে দেখতে চাই যে আমি কতটা পারি। তো তারপরে যেরকম কাজের চাপ ছিল, তো 2019-20 আমার কাছে প্রথম অফারটা আসে যে তুই কী করবি, যে প্রডিউসার সে আমার খুব চেনা জানা ছিল, যে এরকম তুমি করো, দেখো না, কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে গানটা করি আর এটা ইন্ডাস্ট্রি অনেকেই জানে, আর যাত্রাতে অভিনেতা হোক অভিনেত্রী হোক গানের কিন্তু একটা প্রচণ্ড জায়গা, মানে গানটা জানতেই হবে। তার কারণ হচ্ছে যে যাত্রা না মানুষ দেখতে যায় না, যাত্রা মানুষ শুনতে যায়। ওই একটা গান আছে না, আজ রাতে যাত্রা শুনতে, যাত্রা মানুষ শুনতে যায় কেন? দেখো, একটা শোতে আমি আমার লাইফে ম্যাক্সিমাম অডিয়েন্স পেয়েছি 4,500। আচ্ছা, 4,500 অডিয়েন্স তোমাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছে হার্ডলি 300 থেকে 400, যারা একদম স্টেজের সামনে বসে আছে। পিছনে যারা বসে তারা জানেও না হিরো হিরোইনকে কেমন দেখতে, কে কি ড্রেস পরে আছে, তাদের কাছে শুনছে। এই যে মাইক, তো যাত্রার আমার মনে হয় প্রধান অভিনেতার প্রধান দুটো জিনিস হচ্ছে, এক মেমারি আর এক গলা, যে দুটো ফেল করলে গেল। আর যে মালিক কর্তৃপক্ষ বা যাদের প্রডিউসার বলি, তাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাইক, যে যাত্রাটাকে মানুষের কানে পৌঁছে দেওয়া। তো যেহেতু আমি গানটা জানি, তো আমাকে তখন বললো যে তুই করো যাত্রাটা। আমি বললাম যে আমি তো যাত্রা দেখেছি, তো আমার ব্যক্তিগতভাবে আমারও করার ইচ্ছা আছে, আমি একবার দেখতে চাই। তো সেইভাবেই আমার আশা। তো পরপর 3-4 বছর যাত্রা করেছি আমি। আমাদের ধরো সিরিয়ালে কি হয় বা ধরো সিনেমাতে কি হয়, একটা সিনেমা রিলিজ করবার বেশ কিছুদিন পরে গিয়ে আমরা তার রিপোর্ট পাই। সিরিয়ালের রিপোর্ট ধরো প্রায় 1 মাস পরে আমাদের টিআরপি আসতে শুরু করে। সাথে সাথে মানে তুমি ভালো অভিনয় করছো, ভালো গান করছো, অডিয়েন্স হাততালি দিয়ে ফাটিয়ে দিচ্ছে, তখন একটা আলাদা কনফিডেন্স, তখন একটা আলাদা মনের জোর আসে। সাথে সাথে ভালো করছো, গ্রিন রুমে চলে আসছে কমিটি, দাদা কি ভালো করলেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আবার দেখাবে, আবার আসবেন আমাদের কাছে। সাথে সাথে পাচ্ছ তুমি এই জিনিসগুলো। তো এইগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। তো আমি পরপর 3-4 বছর করলাম, তারপর আবার আমার সিরিয়ালের কাজের প্রেশার খুব শুরু হলো, আমাকে সেটা ছাড়তে হলো। কিন্তু প্রতি বছরই অফার আসে। তো সেইভাবেই আবার করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তীর্থ, যেহেতু দীর্ঘদিন ধরে যাত্রা করছো, তো যেদিন প্রথম যাত্রাটা পারফর্ম করেছিলে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল? যাত্রাতে না, যে তোমাকে বললাম যে একটা 15 দিনের রিহার্সাল হয়, তো সেটা হয়ে যাওয়ার পরে একদিন একটা লকডোর শো হয়, মানে আমরা কস্টিউম দিয়ে প্রপার করে একদম যেভাবে শো করব সেইভাবে একটা করা হয়। তো সেখানে তো কেউ থাকে না। তো আমার প্রথম শো, আমার জীবনের প্রথম শো, আমি প্রথম বছর যাত্রা করতে এসে প্রথম শো আমার ছিল বর্ধমানে। তো আমরা গেছি যথারীতি শো করতে। আমার প্রথম মানে আমি গিয়েই গাড়ি থেকে নেবেই আমি দেখছি স্টেজ, আমি দেখছি মানুষজন আসতে শুরু করেছে, মাইক বাজছে, আমার নাম অ্যানাউন্স হচ্ছে, এই সমস্ত কিছু। আমার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ছোটোবেলা থেকে গান বাজনা করি, আমি ছোটোবেলা থেকে যেহেতু স্টেজ শোটা করি, আমার ওই ভয়টা আমার মধ্যে কাজ করে না যে আমার সামনে এতগুলো মানুষ বসে আছে, আমি কিভাবে পারফর্ম করব যদি ভুলে যাই, এই টেনশনটা আমার কোনো দিনও হয় না। যে কারণে আমি ক্যামেরার সামনে অনেকে যে একটা ভয় ফিল করে, সেটা আমার কোনো দিনও হয়নি। এইবার রইল পড়ে অভিজ্ঞতা। আমার ভালোই শোটা হয়েছে, যে কটা মানে করেছিলাম। আমার একটা সমস্যা আছে, যেটা আমার বলতে কোনো অসুবিধা নেই সবার সামনে। অভিনয় করতে গেলে মানুষের প্রথমে মনে হয় ডায়লগ যদি ভুলে যাই, কম্পোজিশন যদি ভুলে যাই, গান যদি ভুলে যাই। আমার সেই টেনশন কোনো দিনও হয় না। আমার একটাই টেনশন, অদ্ভুত যদি আমার হাসি পায়। আমার একটা সমস্যা আছে, আমার যদি হাসি পায়, সেটা অন ক্যামেরা বলো অফ ক্যামেরা বলো, যে কোনো জায়গাতে, সেটা আমি চট করে আমি থামাতে পারি না। মানে আমি ফ্লোরে ডিরেক্টরকে বলি যে দাদা প্লিজ আমাকে এবারে বকো, আমাকে ভয় দেখাও যে আমার ক্লোজ তুমি সবার লাস্টে নেবে, আমাকে দেরিতে ছাড়বে, এরকম ভয় দেখাও, নাহলে আমার হাসি থামবে না। তো একটা মজার গল্প বলি তোমার সাথে। এটা কি যাত্রা করতে গিয়ে? যাত্রা করতে গিয়ে যাত্রার অভিজ্ঞতা। ক্যামেরার সামনে কি হয়, আমরা কাট করে দিতে পারি, যাত্রাতে তো সেটা হয় না। তো যাত্রাতে যে সে মানে আমার প্রথম বছরে যিনি ভিলেন ছিলেন ভদ্রলোক, উনি যাত্রার অনেক পুরনো একজন অভিনেতা। তো কি হয়, যাত্রাতে না একটা অদ্ভুত কম্পিটিশান হয়। আমি বলবো সেটাকে একটা হেলদি কম্পিটিশান ইন দ্য সেন্স, ধরো আমার সঙ্গে তুমি অভিনয় করছো, তুমি একটা জায়গাতে খুব ভালো ডায়লগ বললে,
খুব সুন্দর হাততালি পড়লো। সামহাও আমার মনে হলো যে আমিও একটা হাততালি নেবো, আমাকেও নিতে হবে, এরকম একটা কম্পিটিশন তৈরি হলো। তখন আমি কিছু বাই ডায়লগ দেবো, কিছু এক্সট্রা অঙ্গভঙ্গি করবো, কিছু এক্সট্রা কিছু করে একটা হাততালি নেওয়ার চেষ্টা করবো। এটা একটা কম্পিটিশন হয় যাত্রাতে, যেটা খুব একটা সায়েন্টিফিক নয় বা খুব একটা যে লজিক মেনে হয় তা নয়, কিন্তু আমি মনে করি একটা হেলদি কম্পিটিশন। ঠিক আছে, তুমি তোমার ট্যালেন্টে করছো, আমি আমার এক্সপিরিয়েন্সে করছি। তো যে ভদ্রলোক ভিলেন আছে, একদম ক্লাইম্যাক্স একটা সিন যখন হচ্ছে, তো উনি উঠেছেন, উনি উঠে ওনার কিছু ডায়লগ বলছেন। এবার আমার স্টেপ পুরো মাপা ছিল যে উনি ডায়লগ শেষ করবেন, আমি এন্ট্রি নেব, আমি এন্ট্রি নিয়ে আমার ডায়লগটা বলবো। এবারে উনি ডায়লগ মানে বলেছেন, বলে ওনার যে অ্যাক্টিভিটিস ছিল, যে আমার একটা ঘটনা ছিল যে আমার দিদিকে তুলে নিয়ে গেছে ভিলেন, দিয়ে দিদির ওপর টর্চার করছে, সেই মুহূর্তে আমি ঢুকে ওর সঙ্গে ফাইট সিন করছি। তো যথারীতি সিন চলছে, আমি আমার কিউ শুনতে পেয়ে আমি স্টেজের মধ্যে উঠে গেছি। উঠে গিয়ে দেখছি ভদ্রলোক তখনও ডায়লগ বলে যাচ্ছে, ডায়লগ বানিয়ে 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 ডায়লগ বলে যাচ্ছে। আমি তাকে যতবার থামাতে চাইছি সে তত ডায়লগ বলে যাচ্ছে। মানে বিশ্বাস করবে না, আমি আমার অডিয়েন্স ভুলে গেছি, প্রডিউসাররা পেছনে বসে ভুলে গেছি, আমি না হো হো করে হাসছি, আমিও হাসছি, আমার হাসি দেখে অডিয়েন্স তারাও হাসছে, তারাও বুঝতে পারছে যে ভিলেন টানছে, ভিলেন স্ট্রেচ করছে ব্যাপারটাকে, অ্যাকচুয়ালি তার নয়, হিরো এসে গেছে মানে এবারই তো ফাইটিং শুরু হবে। এই একটা চরম অভিজ্ঞতা আমার জীবনে গেছে। তো যাই হোক, তারপরে তারাও হাসছে, অডিয়েন্সও হাসছে, কমিটিও হাসছে। তো হয় এরকম টুকটাক হয়। আর কি হয়, তুমি নিজে কখনো সংলাপ ভুলে গেছিলে যাত্রা করতে গিয়ে? সেটাকে কি করে ম্যানেজ করো? সংলাপ ভুলে যায়নি, কিন্তু আমার যেটা দুর্বলতা সেটা হচ্ছে আমি না মানে কবিতাটা আমার খুব একটা আমার জায়গা নয়। কিন্তু আমি 1 বছর যাত্রা করেছিলাম, আমার খুব খুব ফেভারিট একটি চরিত্র ছিল, পালাটির নাম ছিল রাজা রানী বাদশাহ। তো সেখানে আমি রাজা যে হিরো, সেই ক্যারেক্টারটা করেছিলাম। তো এইকে না 3-4 জায়গায় কবিতা বলতে হতো, নজরুল ইসলামের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, 3-4 জায়গায় কবিতা বলতে হতো। তো আমি ওই জায়গাটাতে খুব কনসিয়াস থাকতাম, কেন এটা কবিতা, আমার একটা শব্দ যদি মিস হয় আরেকটা শব্দ আমি পরিপূরণ করতে পারবো না, সে জায়গাটা ডায়লগ হলে পারবো। গানে কি হয়, আমি ভাবার সময় পাচ্ছি, কেন গানে আমার কিছু মাঝখানে মিউজিক গ্যাপ যাচ্ছে, যেখানে আমি পরের লাইনটা মনে করতে পারবো, কবিতায় তো সেটা হবে না। তো একটা খুব সিকোয়েন্স ছিল যেখানে আমি কবিতা বলছি, একটা মাদল টাইপের বাজছে এবং হিরোইন ডান্স করছে, আমার কবিতার সঙ্গে ডান্স করছে, খুব ভালো জায়গা ছিল। তো সেইখানে কবিতাটা বলার সময় আমি কনসিয়াস হয়ে যেতাম, ভুলিনি কোনো দিন, কিন্তু কনসিয়াস হয়ে যেতাম খুব, যে আমাকে ঠিকঠাক করে বলতে হবে। যাত্রাতে কী হয় জানো তো, প্রথম 10টা শো বা প্রথম 12টা শো একটু মানুষের এই কনসিয়াসনেস ব্যাপারটা থাকে যে আমাকে সতর্কতার সাথে করতে হবে যেন কোনো ভুল না হয়। তারপরে না পুরোটা এনজয়তে চলে আসে। ধরো 100টা 125টা শো যখন হয় যাত্রাতে, প্রতিদিন তুমি একই জিনিস করছো, প্রতিদিন একই কম্পোজিশন, একই মানুষ, একই ডায়লগ, সব তোমার গ্রিপে চলে আসছে। এইবারে হয় যেটা, সেটা হচ্ছে স্টেজে খুনসুটি হয়। অর্থাৎ ধরো চোখে চোখে হাসি, চোখে চোখে ইশারা, কেউ ধরো একটা ভুল ডায়লগ বললো, সঙ্গে সঙ্গে ওর দিকে তাকে একটু হেসে নিল, এইগুলো একটা মজা হয়, মানে ভীষণ এনজয়। যদি এনজয় করা যায়, খুব এনজয় করার জায়গা, সেটা খুবই এনজয় করার জায়গা। আর তোমার প্রথম যাত্রার পারিশ্রমিকটা কত ছিল? এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা একটা ছিল, ডাবল ট্রিপল এরকম কিছু একটা ছিল। মানে তোমার প্রথম যাত্রার পারিশ্রমিক কি সিরিয়ালের থেকে বেশি ছিল সেটা বলো? অবশ্যই ছিল, সেটা ছিল। যাত্রাতে আমরা যাচ্ছি, মানে যারা ধরো ক্যামেরার সামনে মুখ দেখিয়েছি, আমরা যারা যাচ্ছি যাত্রা করতে, তারা অবশ্যই কিছু তো বেশি পাচ্ছি বলেই আমরা সেই জায়গাটা করতে যাচ্ছি। যাত্রার অনেক ভালো দিক আমরা কথা বললাম, এবং তুমি যেহেতু দীর্ঘদিন ধরে যাত্রার সাথে যুক্ত, সেজন্যই জিজ্ঞেস করলাম। তো খারাপও তো দিক আছে। দেখো, আজকে তুমি যাত্রার হিরো করছো, কেউ মেন ভিলেন করছে, কেউ তোমার ভালো একটা চরিত্র করছে, কিন্তু যাত্রায় প্রচুর ছোট ছোট চরিত্র থাকে এবং তারা কিন্তু ওই মাইলস্টোনটা পায় না, ঠিক আছে? এবং অনেকেই আছে, আমি বলছি যেহেতু আমি নিজে ফিকশনের সাথে যুক্ত, সেখান থেকে বলছি যে অনেকেই আছে যে ডেলি শোপে, যেহেতু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিটা খুব ছোট, সবাইকে কাজ দেওয়া পসিবল হয়ে ওঠে না। সেখান থেকে অনেকেই একটা ইনকামের জন্য, যারা এই শিল্পটাকে ভালোবাসে, অভিনয় শিল্পটাকে ভালোবাসে বেসিক্যালি, তারা ওটার মধ্যে, কারণ মানুষকে তো দিন চলতে হবে, তাকে সার্ভাইভ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। তো সেখান থেকে তারা যায়, তো তাদের একটা ভীষণ স্ট্রাগল থাকে আমি শুনেছি। সেটা তোমার, যেহেতু তুমি লাইভ তাদের সাথে কানেক্ট করো, তোমার কি মনে হয় সেই জায়গাটা? আমি তোমাকে বলি কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে দুটো দিকের কথাই বলছি। ধরো আজকে সিরিয়াল যে আমি যখন করতে যাচ্ছি, আমাকে ধরো একটা মোটামুটি প্রধান চরিত্রের মধ্যে রাখা হচ্ছে। আমাদের তো অনেক জুনিয়র আর্টিস্ট আসে,
যারা ধরো আমি জানি বা সেও জানে যে আমার চরিত্রটা 3 দিন যাবে, আমার চরিত্রটা 1 সপ্তাহ যাবে, তারাও কিন্তু আমাদের সাথে মেকআপ রুম শেয়ার করছে। আমরা কিন্তু একসঙ্গে বসে চা খাচ্ছি, একসঙ্গে বসে আড্ডা মারছি, তাকে কিন্তু বাইরে বসিয়ে রাখা হচ্ছে না, আমরা আমাদের সঙ্গে নিয়ে একদম, বসছি। হ্যাঁ। তুমি বিশ্বাস করবে না, যাত্রাতে না একটা অদ্ভুত শ্রেণী বিভাজন আছে, অদ্ভুত শ্রেণী বিভাজন। মানে আমি যখন প্রথম বছর গিয়েছিলাম, ম্যানেজাররা যারা, তারা আমাকে বলেছিল শোনো ওদের সাথে না বেশি কথা বলবে না, ওদের সঙ্গে না বেশি মেলামেশা করবে না। কেন? বলছে না এটা তোমার ক্লাস, মানে তোমার জায়গাটা নিভে যাবে আস্তে আস্তে। যাত্রাতে না তোমাকে বলি, যাত্রাতে যে আমাদেরকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা থাকে, সেখানে একটি বড় বাস থাকে আর একটি প্রাইভেট কার থাকে। কখনো কোনো জায়গাতে একাধিক প্রাইভেট কার থাকে, ধরো সেখানে অনেকগুলো মেন আর্টিস্ট একটা গাড়ির মধ্যে হবে না, সেক্ষেত্রে দুটো ব্যবস্থা থাকে। কিন্তু একটা কথা তুমি সব সময় মনে রাখবে, যাত্রার যত সুযোগ সুবিধা ভালো যা কিছু, সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র হিরো হিরোইন ভিলেন এবং প্রাইভেট আর্টিস্ট ওরিয়েন্টেড। মানে স্ট্রাগল রয়েছে, যেটা বিভৎস। আমি তাদের কিছু বর্ণনা তোমাকে দিচ্ছি, কিছু জিনিস শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে কতটা স্ট্রাগল থাকে। তো এই কারণে। আর বাসে যায় কারা? বাসে যায় হচ্ছে ধরো যাত্রার যারা যারা ধরো সাইড চরিত্র যারা করছে, টেকনিশিয়ান যারা আছে, মাইকম্যান যারা আছে, লাইট আছে, মিউজিশিয়ান যারা আছে, তারা বাসে করে যাচ্ছে যাত্রা করতে। বেশ ভালো কথা। এবার ধরো আজকে ধরো আমার মেদিনীপুরে শো, কালকে আমার বর্ধমানে শো। গাড়িতে যাচ্ছে হিরো হিরোইন ভিলেন, সেকেন্ড লিড, সেকেন্ড হিরো, সেকেন্ড হিরোইন, এরকম ধরো আরও 2-1 জন যারা প্রাইভেট কারে যাচ্ছে। যাত্রার শেষে আমরা কিন্তু বাড়িতে চলে আসবো। ধরো যাত্রা শেষ হলো, আগে যাত্রা অনেক রাতে শেষ হতো, ধরো মোটামুটি যাত্রা শুরু হতো 12টা, শেষ হতো ধরো 3টে ভোর রাতে। এখন অনেক এগিয়ে এসেছে, এখন থানা পারমিশন দেয় না, এখন যাত্রা মোটামুটি 12টা 12:30 মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে ধরো মেদিনীপুরে যদি যাত্রা হয়, আমি বাড়িতে মোটামুটি 3টে-4টের মধ্যে ঢুকে পড়তে পারছি। আমি আছি, বিশ্রাম করছি, পরের দিন বর্ধমান শো, আমার 2-2.5 ঘন্টা লাগবে। আমি ধরো 4টে-5টে নাগাদ বাড়ি থেকে বেরোলাম, শো ধরো 7টা-7:30টায়। এই যে বাসের আর্টিস্টগুলো যারা ধরো বাসে যাচ্ছে, তারাও তো সেম এফর্ট দিচ্ছে। তারা না থাকলে তো দলটা চলবে না, তারা না থাকলে তো আমরা চলতে পারবো না। তাদের লাইফটা হচ্ছে, আমাদের শো শেষ হবে, আমরা খাওয়া দাওয়া করব, সেখান থেকে ডিনার করব, আমরা গাড়ি চলে আসবে, তারা কিন্তু সেখানেই থাকবে। তাদের আরও ঘন্টা 4 বা ঘন্টা 5 সময় এক্সট্রা লাগবে। কেন না? ওই মাইকগুলো খুলতে হবে, তারা কস্টিউম তাদের করতে হবে, সমস্ত কিছু করে তারা বাড়িতে আসবে না। তারা ওখান থেকে খাওয়া দাওয়া করে হয়তো ভোর রাত্রিরে বাস ছাড়বে, পরের দিন বেলায় ওখান থেকে সোজা বর্ধমান চলে যাবে। তারা সেখানে নেক্সট স্পট, তাদের জন্য কোনো হোটেল থাকে না, তাদের জন্য কোনো ব্যবস্থা থাকে না। তারা সেখানে পৌঁছে যাবে। সেখানকার যে কমিটি, তারা হয়তো একটা স্কুল খুলে দিল, একটা ক্লাব খুলে দিল, একটা ধরো কোনো সরকারি কোনো জায়গা তারা খুলে দিল যে আপনারা এখানে এসে থাকুন। সেখানে প্রপার টয়লেট থাকে না, সেখানে মহিলা অভিনেত্রীরাও থাকে, তাদের প্রপার টয়লেট থাকে না, তারা ঠিক সময় মতন যে খাওয়া দাওয়া পায় তা না। এবং সেই স্ট্রাগলটা না তুমি কল্পনা করতে পারবে না। আজকে ধরো কলকাতাতে তো জুনিয়র আর্টিস্ট আছে যারা পেছনে বসে থাকে, যারা ডায়লগ থাকে না কিন্তু পেছনে ক্রাউড হিসেবে যারা কাজ করে, তারা একটা টাকা পাচ্ছে, তারা লাঞ্চ পাচ্ছে, এবং সবথেকে বড় কথা তারা প্যাকআপের পরে বাড়ি গিয়ে আরাম করতে পারছে। এই যে মানুষগুলো, এরা যে খুব টাকা পায় তাও না, এরা যে খুব ভালো ট্রিটমেন্ট পায় তাও না, কিন্তু একটা অস্বাভাবিক কষ্ট এদের ওই একটা গোটা সিজন ধরে চলতে হয়। কখনো আমরা যখন যাই, আমাদের এসে বলে, আমাকে বলা হয়েছিল যে তুমি এদের সাথে মেলামেশা করবে না, কিন্তু আমি করতাম। কেন? আমি কোনোদিন এই সমস্ত শ্রেণী বিভাজন বলো, একটা ক্লাস বলো, এগুলোতে আমি বিশ্বাস করি না। আমি সবার সঙ্গে নিয়ে গল্প করতে খুব ভালোবাসি। তো আমি যখন এদের সাথে কথা বলতাম, করে নিব, দাদা জানেন আজকে না খেতে খুব দেরি হয়ে গেছে, দাদা জানেন আজকে না এইটা খুব সমস্যা, দাদা জানেন আমার তো বাড়িতে মা অসুস্থ, আমি যেতে পারছি না, এই সমস্তগুলো। তো সেটা একটা অদ্ভুত, মানে একটা বিভৎস টাইপের কষ্ট, যেটা সত্যি আমরা ফিল করি না, বা আমরা হয়তো সেটা ফেস করি না। আর অদ্ভুত ব্যাপার, ওই মানুষগুলোর জন্য সেরকমভাবে কেউ কিছু করেও নি। ওই ব্যাপারটা পুরোটাই লাইমলাইটের একদম পেছনে। বলে না প্রদীপের দেখবে তলে সব থেকে বেশি অন্ধকার থাকে। তো তারা হয়তো বছরের পর বছর, আমি হয়তো 4 বছর, কেউ হয়তো আমার যে বাবার চরিত্র অভিনয় করছে সে হয়তো 40 বছর যাত্রা করছে, আমাকে সবাই চিনছে, তাকে কিন্তু কেউ চেনে না। এমনকি যে পোস্টার হয়, যাত্রার যে পোস্টার, সেখানে ছবি থাকবে হিরো হিরোইন ভিলেন, তাদের অভিজ্ঞতা, তাদের জায়গা, তাদের সম্মান, সেটা কিন্তু তার মূল্যায়ন কিন্তু কোনো দিন হয় না। আমার খুব ইচ্ছা, বা আমার জানি না, হয়তো এটা অন্য কোনোভাবেও সম্ভব হয়, যদি তাদের প্রতিও যদি কোনো দায়িত্ব পালন করা যায়, তাদের ভালো যদি কিছু করা যায়। ডিরেক্টর তিনি ছিলেন তপন সিনহা, ওনারই ছবি শুটিং হচ্ছিল। সেই
চিরকুটটা এখন আমাদের বাড়িতে আছে, তো উনি স্মোক করছিলেন, ওর মধ্যে যে রাংতার যে ফয়েলটা থাকে উনি ওখানে ওনার ফোন নাম্বার দিয়ে বলেছিলেন যে যোগাযোগ করবেন, ওকে না আমি একটু অভিনয় করাতে চাই। এইটা নিয়ে যখন বাড়িতে আলোচনা হতো আমি তখন প্রচুর সিন ক্রিয়েট করতাম, চিৎকার করতাম, কাঁদতাম, না আমি এই সমস্ত করবো না, না আমি এই সমস্ত করবো না, আমি করতে চাই না।